পুষ্পের উপন্যাসের বই পড়ার নেশা হলেও একাডেমিক বইগুলো তেমন ছুঁয়ে দেখা হয় না। আজ একাডেমি বই নিয়ে বসলো। পড়তে পড়তেই বসার ঘর থেকে শোরগোলের শব্দ ভেসে আসলো। সবার সাথে রাফুনের ভারী কণ্ঠস্বর চিনতে অসুবিধা হলো না পুষ্পের। লজ্জায় তার মাথা হেঁট হয়ে যাচ্ছে। রাফুনের এত আসা যাওয়াতে সবাই কি ভাববে? সে কি এখনো একবারও শ্বশুরবাড়ি গিয়েছে? অথচ বিয়ের পর এ নিয়ে দুবার শ্বশুরবাড়ি আসলো রাফুন। পুষ্পের আর পড়ায় মন বসলো না। ঘরেই পাইচারি করলো কিছুক্ষণ। রোগী দেখা শেষ করেই রাফুন এখানে চলে এসেছে। একটিবারও পুষ্পের কথা জিজ্ঞেস করেনি। ভাবখানা এমন যেন সে পুষ্পকে চেনেই না। এ বাড়িতে এমনিতেই আসা, অথচ ভেতরে ভেতরে লাফিয়ে ওঠা হৃদযন্ত্রটাকে চেপে ধরে বলছে, ভাই একটু থাম, আর একটু আর একটু অপেক্ষা কর। রাফুন মনে মনে সবার উপর রাগ হলো। কি আশ্চর্য, কেউ একবারও তাকে পুষ্পের ঘরে যেতে বলল না, কিংবা পুষ্পকে ডেকে দিল না। অথচ কেউ এতটা ফর্মালিটির আশায় বসে নেই। সবাই ভাবছে বাড়ির জামাই যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে তার বউয়ের সাথে দেখা করবে। এদিকে আতঙ্ক বাড়াতে নাবিল এসে হাজির। এই কৌতূহলের বাচ্চাকে বিশ্বাস নেই। কখন কৌতূহলের জোরে উল্টাপাল্টা কিছু জানতে চায়। সে এসেই দুলা ভাইয়া বলে গলায় ঝুলে পড়েছে। খাবারের সময় পুষ্পের সাথে দেখা হলেও কথা হলো না। গোলাপি রঙের থ্রি পিসে পুষ্পকে বড্ড মারিয়েছে। খাবার শেষে পুষ্পের সাথে কথা হলো। তার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, এখানে তোমার হাত খরচের টাকা আছে, এখন থেকে এই দায়িত্বটাও আমার। আজ আসি। পুষ্পকে আর কিছু বলার সুযোগ দিল না রাফুন। বেরিয়ে পড়ল। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলো। সবাই থাকার জন্য আজ জোরাজুরি করলেও রাফুন থাকলো না। যে কাজে এসেছে সেটা শেষ। এখন এখানে থেকে লাভ নেই, বরং বাড়তি বিপদ। রাফুন বাসায় ফিরে গেল। মাঝখানে সপ্তাহখানেক সময় পেরোলো। রাফুন আর আসলো না। সে হুটহাট গুম হয়ে যায়, আবার বিনা বার্তায় হাজির হয়ে যায়। আজ আবার রাফুনের নাম্বার থেকে কল আসলো। এবার আর নম্বরটি আনসেভ নয়, বরং ডাক্তার দিয়ে সেভ করা ছিল। সালাম দিয়েই দুজনে কথা শুরু করলো। পুষ্পের অ্যালার্জি বেড়েই হাঁচি শুরু হয়েছে। একের পর এক হাঁচির চোটে কথা বলতে পারছে না। রাফুনের দুশ্চিন্তা হলো। পুষ্পকে কিছু উপদেশ দিয়ে বলল ঠিকমতো ওষুধ নিতে। পুষ্প কথা বাড়ালো না। রাফুন নিজ থেকেই কল কেটে দিল। ঔষধ নিয়ে ঘুমিয়ে পড়ো। তার আগে বলল। পুষ্প তাই করলো। ঔষধ নিয়েই শুয়ে পড়ল। সকালে উঠলো বেশ দেরি করে। ভার্সিটি গেল না। আজ বসার ঘরে আপনা আপনি চোখ গেল। সে ভেবেছিল রাফুন হয়তো প্রথমবার ওর জ্বরের কথা শুনে যেভাবে এসেছিল সেভাবে আজও আসবে। কিন্তু না, তাকে ভুল প্রমাণিত করতেই বোধহয় রাফুন এলো না। নাস্তা করে নাবিলকে নিয়ে বসে পড়ল পুষ্প। সে ঘুরে ঘুরে 100টা প্রশ্ন করছে আর পুষ্প উত্তর দিচ্ছে। এবার আসলো রাফুনের প্রসঙ্গে। বলল, আপু, দোলা ভাইয়া আসে না কেন? পুষ্প নিচের ঠোঁট বের করে বলল। সেটা তো জানি না, তোমার দোলা ভাইয়া আসে না কেন? নাবিল বলল, এবার আসলে দোলা ভাইয়ার গাছ থেকে নামবই না, জানো? দোলা ভাই আমাকে কৌতূহলের বাচ্চা বলে। পুষ্প বিড়বিড় করে বলল, এর চাইতে ভালো নাম আর তোর সাথে যায় না, সব কিছুতেই তোর কৌতূহল। নাবিল পুষ্পের গালে হাত দিয়ে বলল। তুমি কি বলো? আমি শুনতে পাচ্ছি না কেন? পুষ্প মিষ্টি এসে বলল, বলছিলাম তোর মতো মিষ্টি বাচ্চাকে কেন এই নামে ডাকলো? এটা কি তোর সাথে যায়? নাবিল এবার মিষ্টি নিয়ে পড়ল। আমাদের বাসায় কি মিষ্টি আছে? আচ্ছা, মিষ্টি কি দিয়ে বানায়? কেন বানায়? পুষ্প এবার উঠে পড়ল। এবার এই ছেলে হাজারটা প্রশ্ন শুরু করবে। রেহানা খালা এসে হেলে দুলে জিজ্ঞেস করলো, আম্মাজান, জামাই বাবা আসে নাই কেন? তুমি কি আইতে না মানা করেছো? পুষ্প তীক্ষ্ণ চোখে তাকিয়ে জবাব দিল। আশ্চর্য, আমি কেন না করব? রেহানা খালা মুখ বেটকি দিয়ে চলে গেলেন। তিনি সেদিন শুনেছেন পুষ্প রাফুনকে জিজ্ঞেস করলো, আপনি এখন কেন এসেছেন? এখন আবার সাধু সাজার চেষ্টা করে। আমার জামাই যদি আমার জন্য এত মায়া দেখায় তো তয় সারাদিন তারে নিয়েই বসে থাকতাম। অথচ এরা গুরুত্ব পায় বইলা অবহেলা দেয়।
রেহানা খালা পুষ্পকে ভালোবাসেন কথাটা ঠিকই, তেমনি তার সব কাজ যে ঠিক আর পছন্দ করতে হবে এমনটা নয়। পুষ্পের অসুস্থতার পরিমাণ বেড়ে যাওয়ায় তার মা তার ছোট চাচাকে বলল, একবার পুষ্পকে হাসপাতালে নিয়ে যেও তো, জামাইকে দেখিয়ে আসবে। এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে মেয়েটা। বাড়ির কোনো মানুষ অসুস্থ হলে ভালো লাগে না। নাবিলের বাবা জোর করেই পুষ্পকে নিয়ে গেল হাসপাতালে, তবে পুষ্পের শর্ত জুড়ে দিল। আমি ডাক্তারের স্ত্রী বলে কোনো অ্যাডভান্টেজ নেব না। সবাই যেমন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখায়, আমিও তেমনই দেখাবো। ছোট চাচা বেশ সুবিধা করতে পারল না পুষ্পের সাথে। অগত্যা তাকে পুষ্পের শর্ত মেনে নিতে হলো। অ্যাপয়েন্টমেন্ট নিয়েই রাফুনের চেম্বারে ঢুকলো। রাফুন আগে থেকেই অবগত ছিল তার বউ তার কাছে চিকিৎসা নিতে আসছে। অপেক্ষা করার পর পুষ্পের সিরিয়াল আসলো। সাথে নাবিলের বাবাও প্রবেশ করলেন। পুষ্পকে বসিয়ে দিয়ে তিনি বাইরে চলে গেলেন। হাসপাতালের কাছেই ওনার একজন বন্ধু আছেন, তার সাথে গুরুত্বপূর্ণ কাজ আছে। রাফুন বলল, তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে গেলে কেন? তুমি যখন তখন এসে এখানে প্রবেশ করতে পারো। এত কষ্ট করার কি দরকার ছিল? পুষ্প বলল, অন্য ডাক্তার দেখালেও আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো। নিজের মধ্যে সম্পর্ক থাকলেই কি অ্যাডভান্টেজ নিতে হবে? রাফুন নিঃশব্দে হাসলো। পুষ্পের থুতনিতে হাত রেখে নাকের ভেতর আলো দিয়ে পজিশন দেখার চেষ্টা করলো। এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে পুষ্প হাঁচি আসলো। রাফুনের হাতের আলোয় জ্বালানো যন্ত্রটা নিচে পড়ে গেল ধপ করে। সে সকৌতুকে বলল, তোমার হাঁচির বেশ জোর আছে দেখছি। কোনোদিন আমার হাঁচি দিয়ে আমাকে উড়িয়ে ফেলো। লজ্জা পেয়ে হেসে দিল পুষ্প। হাসি আসার আর সময় পেল না। রাফুন রগর করে বলল, বিয়ের পর আজ প্রথম বোধ হয় একটু হাসলে। পুষ্প কিছু বলল না। রাফুন ফের নিজের কাজে মগ্ন হলো। নাক দেখে কিছু ঔষধ লিখে দিল। পুষ্পকে বসিয়ে রেখেই পরপর আরও কয়েকটা রোগী দেখলো। এদিকে পুষ্প চাচা আসার খবর নেই। এবার রোগী হচ্ছে একটা বাচ্চা ছেলে। তার কানের পর্দা পচে গিয়ে দুর্গন্ধ ছড়িয়েছে। অপারেশন লাগবে, তবে অপারেশনের জন্য বাচ্চাটা এখনও উপযুক্ত নয়, আর একটু বয়স বাড়তে হবে। বাচ্চাটা যন্ত্রপাতিগুলো ঘাড়ছে আর রাফুন বাচ্চার মা বাবার সাথে কথা বলছে। বাচ্চাটির বাবা একটা ধমক দিল বাচ্চাকে। রাফুন বলল, বাচ্চাদের বুঝিয়ে বলুন, অযথা ধমক দেওয়া, মারধর করা উচিত নয়। এতে তাদের উপর মানসিক চাপ পড়ে। এর মাঝেই বাচ্চাটি বলল, আম্মু আমাকে প্রায় মারে, আবার আব্বুকেও মারে। আচ্ছা, আম্মুর মতো আপনার বউ কি আপনাকে মারে? পুষ্প ঠোঁট টিপে হাসলো। রাফুন সেটা লক্ষ্য করে পুষ্পকে দেখিয়ে বলল, তুমি না হয় জিজ্ঞেস করে নাও সে আমাকে মারে কিনা। বাচ্চাটি সেটাই করলো। বলল, তুমি কি ডাক্তারকে মারো? পুষ্প ইনোসেন্ট ফেস করে বলল, একদমই না। আমি কি পচা? তাহলে কেন ডাক্তারকে মারবো? বাচ্চাটি বলল। তাহলে কি আমার আম্মু পচা? তাদের আর কথা বলার সুযোগ হলো না। বাচ্চাটিকে নিয়ে তার বাবা মা বেরিয়ে গেল। পুষ্প আর মোরা ভেঙে বলল, সারাদিন বসে বসে রোগী দেখেন, আপনার একঘেয়েমি লাগে না? রাফুনের বলতে ইচ্ছে করলো, তুমি ছেলে বলে আমার একটুও একঘেয়েমি আসেনি। তুমি কি প্রতিদিন আমার চেম্বারে এসে বসে থাকবে? কিন্তু মুখে বলল অন্য কথা। চমৎকার এক হাসি দিয়ে বলল, আমার একঘেয়েমি আসেনি, নিজে বেছে এই প্রফেশনে এসেছি। তুমি কি খাবে? ঠান্ডা টোটালি অফ। আমার এখন খেতে ইচ্ছে করছে না। ততক্ষণে পুষ্পের ফোন বেজে উঠল। চাচার ফোন। তিনি বললেন, তুই নিচে নেমে আয়, আমি হসপিটালের সামনে আছি। রাফুনকে বলে পুষ্প বের হতে যাচ্ছিল। সে বাধা দিয়ে বলল, তুমি কি একা যেতে পারবে? দাঁড়াও, আমি আসছি। যদি ছেলে ধরে এসে নিয়ে যায়? এবার পুষ্পের শরীর কাঁপিয়ে হাসি আসলেও তা চেপে গেল। রাফুন যে তার সাথে ঠাট্টা করেছে এটা তার মিটিমিটি হাসি দেখেই বোঝা যাচ্ছে। লিফট পর্যন্ত এসে ভেতরে কয়েকজন পুরুষকে দেখা গেল, তাই পুষ্পকে একা ছাড়লো না রাফুন। নিজে সহ ভেতরে ঢুকলো। পুষ্পকে একপাশে রেখে তাকে প্রোটেকশন দিয়ে দাঁড়ালো। নিচে চাচা অপেক্ষা করেছে। লিফট থেকে বের হওয়ার সময় রাফুন বলল, পুষ্প, মাঝে মধ্যে সময় বের করে আমার চেম্বারে চলে এসো তো। সবসময় তোমাকেই কোনো চিকিৎসা দেব, মাঝে মধ্যে তুমিও না হয় আমাকে চিকিৎসা দিয়ে দিও। পুষ্প কিছু না বলে কিছু দূর সামনে এগিয়ে গেল। আপনি তার
অধর কোণে হাসি ফুটল। ক্লান্ত মধ্যাহ সূর্যের উত্তপ্ত দাপটে ঘেমে নে একাকার। ভাদ্র মাসের প্রকৃতিতে ভ্যাপসা গরম, আবার মাঝে মধ্যেই শহর তলিয়ে যায় ঝুমঝুম বৃষ্টির আগমনে। আজ বাড়িতে কিছু মেহমান আসার কথা, সেজন্যই বিশাল আয়োজন। সাথে নতুন আত্মীয়দের দাওয়াত করা হয়েছে। পুষ্পের শ্বশুরবাড়ি থেকে তার শ্বশুর আর ননদ রিকশা আসলেও তার মা কিংবা রাফুন আসেনি। রাফুন না আসায় পুষ্পের মা চাচা ফোন করেছেন, সে জানালো ব্যস্ত আছে, সেজন্য আসতে পারেনি। রিশা পুষ্পের সাথে বসেই সময় কাটিয়েছে। নাবিল এসে তাদের মাঝে উপস্থিত হয়েই পুষ্পকে জিজ্ঞেস করলো, আপু, দোলা ভাইয়া কেন আসেনি? পুষ্প আদুরে স্বরে বলল। তুই বললেই চলে আসতো, তুই নাকি দাওয়াত দিসনি। রিশা পাশ থেকে নাবিলের গাল টেপে দিয়ে বলল। ছোট বোন কেমন আছেন? নাবিল নাক ফুলিয়ে গাল ঘষে সরে দাঁড়ালো। রিশা যেন মজা পেল, সে আবারও নাবিলের গাল টিপে ধরলো। নাবিল বিরক্ত হয়ে বলল, এরকম গাল টিপে ধরলে আমাদের বাড়িতে আর ঢুকতে দেব না। পুষ্প চোখ রাঙিয়ে বলল। এসব বলে না। নাবিল গাল ফুলিয়ে রইল। রিশা হেসে উঠে বলল, ওকে বকছো কেন? আমি তো ঠিক করেছি ছোট বোনকে বিয়ে করে এই বাড়িতেই এসে উঠবো, তখন দেখি বউকে কি করে ঢুকতে না দেয়। নাবিল বিয়ের কথা শুনে লজ্জা পেল। মা বলেছে বিয়ের কথা বলতে নেই, তাই লজ্জা পেয়ে বলল। আমি এখনো ছোট। রিশা মিটি মিটি হেসে বলল, কিন্তু আমি তো আমার ছোট বেয়াইকেই পছন্দ করেছি, এখন কি হবে? কথা শেষ করে রিশা আবারও গাল টিপে দিল। এবার নাবিল সত্যি সত্যি বিরক্ত হয়ে রেগে গেল। গালে হাত দিয়ে আঙুল উঁচিয়ে বলল, একেবারে কাঁধের নিচে বেঁধে লাগবো। কতগুলো তেলা পোকা চেলে দেব তোমার গায়ে, আর আমার গাল ডলবে না। গাল টিপে দিলে গাল শক্ত হয়ে যায়। রিশা হাসতে হাসতে পুষ্পের খাটে শুয়ে পড়ল। সাথে পুষ্পও হাসছে। যে নিজেই তেলাপোকা ভয় পায় বলে তার মা বোতলে তেলাপোকা সংরক্ষণ করে তাকে ভয় দেখিয়ে ভাত খাওয়ায়, আর সে কিনা রিশার গায়ে তেলাপোকা ছাড়বে। নাবিল রাগ করেই বেরিয়ে গেল। মেহমানরা বিকেল সময়ই চলে গেল। সবাই রিশাকে থাকার জন্য জোর করলেও সে থাকলো না। ক্লাস মিস দিতে চায় না, তাই বাবার সাথেই ফিরে গেল। সন্ধ্যার পর পুষ্প রাফুনকে কল দিবে কি দেবে না ভেবে দোটানায় পড়ে রইল। শেষে সমস্ত জড়তা কাটিয়ে রাফুনের নাম্বারে ডায়াল করলো। কল করে সে এক চোট হতাশ হলো। রাফুন কল ধরল না। পরপর 3 বার কল দেওয়ার পরেও কল ধরল না। পুষ্প ফোন রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সবার সাথেই রাতের খাবার খেয়ে ঘরে আসলো। হুট করেই আজ বিনা বাতরায় বৃষ্টি শুরু হলো। একেবারে ঝুম বৃষ্টি। এই বৃষ্টির সাথে যেন রাফুনের বেশ মিল পেল পুষ্প। সেও তো হুটহাট উদয় হয়। ঘরে ফিরেই দেখলো মুঠোফোন বেজে উঠল তীব্র শব্দে। পুষ্প স্ক্রিন অন করে দেখলো ডাক্তার শব্দটি ভেসে উঠেছে। ফোন রিসিভ করেই দুজনে সালাম বিনিময় করলো। রাফুন বেশ বিস্ময়কর গলায় প্রশ্ন করলো, কি আশ্চর্য, কি আশ্চর্য, তুমি আমার কল দিয়েছো? কোনো সমস্যা হয়েছে? পুষ্প কিছু সময় চুপ রইল। এরপর ঠোঁট গোল করে লম্বা শ্বাস ফেলে জবাব দিল। আপনি আজ আসেননি কেন? পুষ্প ফোনের বিপরীতে থাকা রাফুনের অভিব্যক্তি দেখতে পেল না। তবে এবারও কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে যে রাফুন জবাব দিল সেটা বুঝতে বাকি রইল না। তুমি কি আমায় মিস করছিলে নাকি? সবাই আপনার কথা জিজ্ঞেস করছিল, আপনি আসেননি বা কেন? সে কি পুষ্প, তোমার কি আমাকে দেখতে ইচ্ছে করছে? আমাকে দেখতে না পেয়ে তুমি কান্নাকাটি করো না। আমি এক্ষুনি এসে তোমাকে দেখা দিয়ে যাচ্ছি। পুষ্প হাসি ধরে রাখতে পারল না, শব্দ করেই হেসে উঠল। আজ আর রাফুনকে মানসিক রোগী মনে হলো না। ভালো লাগলো একটু, একটু নয়, অনেকটাই ভালো লাগার অনুভূতি হলো। রাফুন মন খারাপের ভান করে বলল, তুমি তো দেখছি না কেঁদে বসে বসে হাসছো। ভাবলাম দেখা দিয়ে যাই, কিন্তু না, এখন যাওয়ার ঠিক হবে না। আপনি কি সবার সাথেই এমন রসিকতা করেন? কি আশ্চর্য, তোমার চোখ রসিকতায় পড়লো, আর কিছু পড়লো না? পুষ্প কথা খুঁজে পেল না, তাই চুপ করেই রইল। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রাফুন অস্থির কণ্ঠে বলল, পুষ্প,
একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গিয়েছে। তুমি কি শুনবে কি হয়েছে? না শুনতে চাইলেও মনোযোগ দাও, আমি বলছি। পুষ্প কৌতূহল দমাতে না পেরে চরম উৎকণ্ঠা নিয়ে বলল। বলুন কি হয়েছে, আমি শুনছি। পুষ্পের জবাবে প্রসন্ন কণ্ঠে বলে উঠল রাফুন। তোমার সাথে কথা বলতে বলতে আমি বৃষ্টিতে ভিজে জবুতবু অবস্থা। গাড়ির কথা আমার মনেই নেই। ভেবেছিলাম তুমি আমাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করছো। আমার কাজ হলো একবার ছুটে গিয়ে তোমাকে দেখা দিয়ে আসা, কিন্তু তুমি সব কিছুতে পানি ঢেলে দিলে, আর উপরওয়ালা উপর থেকে বৃষ্টি ঢেলে আমাকে গোসল করিয়ে দিয়েছেন। এখন আমি কি করি বলো তো? পুষ্প ভাবলো সিরিয়াস কিছু, কিন্তু না, এই লোক সব সময় মজা করার মুড নিয়েই থাকে। মনে মনে বলল, একবার মাটিতে গড়াগড়ি খান, কিন্তু মুখে বলল না। আপনি কি আমাদের বাসায় আসবেন? নাবিল বারবার আপনার কথা জিজ্ঞেস করছিল। নাবিলার নাম কেন দিচ্ছ? আমি বুঝতে পারছি তুমি আমাকে দেখতে চাইছো, ব্যাপার না। তাছাড়া আজ রাতে আমার জ্বর আসতে পারে, জ্বরের ওষুধ খুঁজে রেখো। পুষ্প রাগ দেখাতে গিয়েও নিঃশব্দে হাসলো। এতটা গুরুত্ব পাওয়া কি তার ভাগ্যে ছিল? গুরুত্বহীন জীবন পার করতে করতে এই গুরুত্ব দেওয়া মানুষটিকে আঁকড়ে ধরতে ইচ্ছে হলো। সে নিশ্চিত রাফুন এখানেই আসছে। লাইন কেটে ঘরে এলোমেলো জিনিসগুলো গুছিয়ে নিল। বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো রাফুনের গাড়ির। বৃষ্টি একেবারে কমে এসেছে। নিচ থেকে ধপাস করে কিছু করার আওয়াজ শুনল পুষ্প। অন্ধকারে কিছু ঠাওর করা যাচ্ছে না। তখনই বিদ্যুৎ চমকালো। ক্ষণিকের জন্য চারপাশ দিনের আলোর মতো প্রভা ছড়িয়ে অন্ধকারে তলিয়ে গেল। এর মাঝেই পুষ্প দেখে নিল নিচে রেহানা খালা পড়ে আছে। সে ছুটে বাইরে গেল রেহানা খালাকে তুলতে। এই বাড়ির মানুষগুলো বৃষ্টির পানিতে চা খেতে খুব পছন্দ করে। রেহানা খালা একটা বালতি রেখেছেন বাইরে। বৃষ্টি কমে আসায় বের হলেন, যাতে পানিতে ময়লা না পড়ে সেজন্য ঢাকনা দিতেই বেরিয়েছেন। কে জানতো বাইরে এসে পা পিছলে পড়বেন। তাও আবার পড়ার পরপরেই বিদ্যুৎ চমকে উঠল। তাই রাগে দুঃখে বলে উঠলেন। খোদা ফেলেও দেয়, আবার লাটাই মেরেও যায়। পুষ্প এসে রেহানা খালাকে টেনে তুলল। রেহানা খালা প্রচণ্ড রেগে বললেন। খালা, আপনি পড়লেন কিভাবে? এখন আবার পইরা যাইয়া দেখাই এই বাড়িতে আর কাম করুম না। এদের কাছে আমার গুরুত্ব নাই। রাত বিরাতে পানির জন্য বাইরে পাঠায়। মুখ জামটা মেরেই রেহানা খালা খুঁড়িয়ে খুঁড়িয়ে ভেতরে চলে গেলেন। অথচ তিনি নিজ থেকেই সবার পছন্দ অপছন্দ খেয়াল রেখে পানিতে ঢাকনা দিতে এসেছেন। সকালে সবার সাথে এক দফা রাগ দেখাবেন, আবার কে কি খাবে সবার পছন্দ মতো রান্নায় বসে যাবেন। হাসলো পুষ্প। মানুষটির উপরে কত রাগ দেখায়, অথচ ভেতরে ভেতরে সে আস্ত হাওয়াই মিঠাই, যেন মুখে দিলেই গলে গিয়ে নাই হয়ে যায়। রাফুন নিজেই দরজায় বেল বাজালো। পুষ্প এসে দরজা খুলেই অবাক হলো। হতবিহ্বল চাহনিতে তাকিয়ে রইল রাফুনের পুরো শরীর শুকনো। তাহলে ভিজলো কখন? রাফুন হালকা হেসে বলল। আসার পথেই জামা কাপড় শুকিয়ে গিয়েছে। পুষ্পের তীক্ষ্ণ চোখ জোড়া বলে দিচ্ছে সে কথাটি বিশ্বাস করেনি। রাফুন একবার আগাগোড়া পুষ্পকে দেখে নিয়ে বলল। সে কি পুষ্প, আমি তো আমার জ্বরের জন্য নাপা ট্যাবলেট খুঁজে রাখতে বলেছি। তুমি সেজে গুজে কোন ওষুধ তৈরি রেখেছো? যদি আজ রাতে আমার অসুখ হয় তবে ঔষধ ছাড়া নিস্তার নেই বলে দিলাম। রাফুনের ইঙ্গিত বুঝতে পেরে দরজা থেকে সরে দাঁড়ালো পুষ্প। একটা নতুন জামাই তো পড়েছে, এখানে সাজগোজের কি দেখলো এই ডাক্তার? এই লোক মানুষকে লজ্জায় ফেলতে ওস্তাদ। সে আর দাঁড়ালো না। রাফুনকে ফ্রেশ হতে বলে খাবার গরম করতে চলে গেল। ফ্রেশ হয়ে এসেই রাফুন আগে জিজ্ঞেস করলো। তুমি খেয়েছো? পুষ্প মাথা দুলিয়ে জানালো সে খেয়েছে। মনে হয় অল্প খেয়েছো, আমার টেনশনে খেতে পারোনি। পাশে বসে পড়ো, আমি খাইয়ে দিচ্ছি। এবারও রাফুনের কথা শুনে হেসে ফেলল পুষ্প। বলল। আচ্ছা, আমাকে বিয়ে করে আপনার কি লাভ হয়েছে? গোপন সূত্রে জানা গেছে তুমি নাকি খুবই ভালো আয়রন করতে জানো। আমার গাদা গাদা শার্ট আয়রন করার জন্যই তোমাকে বিয়ে করেছি। পুষ্প ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। আয়রনের পাশাপাশি পোড়াতেও জানি। রাফুন বুকে হাত দিয়ে কৌতুক করে বলল। বুকে বুঝি জায়গা লাগলো? কি সাংঘাতিক, কি সাংঘাতিক!